আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করছি শুকনো পাতার নূপুর পায়ে, পর্ব সংখ্যা 17। বউ অন্য স্যারের সাথে কথা বলায় রেগে থাপ্পড় মেরে প্রফেসর বারিশ এই মুহূর্তে নেশায় বেসামাল হয়ে স্ত্রীর বুকেই মুখ গুজে পড়ে আছে। বিরক্ত হয় ঝিলমিল। বিয়ের এতগুলো দিন কেটে গেলেও আজকের আগে লোকটা কখনো এতটা কাছাকাছি আসেনি, কিন্তু আজ এসেছে নিজের সবটুকু পশুপনা আর অবদ্ধতা নিয়ে। মাতাল লোকটার ঠোঁটের কোণে একটাই বাক্য বারবার আছড়ে পড়ছে, সরি সিয়েনা। ঝিলমিল জানে লোকটা হুঁশে নেই, চেতনাহীনতায় ডুবে আছে, তবুও গলার সমস্ত ঝাঁজ ঢেলে ক্ষোভ উবড়ে দিল। গায়ে হাত তুলে এখন আবার এসে মাতলামি করা হচ্ছে, সরি বলা হচ্ছে। দম বন্ধ হয়ে আসছে আমার, সরুন বলছি। সরে যাওয়া তো দূরের কথা, বারিশ তার শক্ত বাহু দুটো দিয়ে আরো শক্ত করে পেঁচিয়ে ধরল স্ত্রীকে। পরিস্থিতি অন্যরকম মোড় নিচ্ছে দেখে ঝিলমিল অনেকটা ভয় ধমকে উঠল। আপনি কোন সাহসে আমার কাছে এসেছেন? আমি কিন্তু এবার চিৎকার করে ঘরের সবাইকে ডেকে তুলব। করো। বারিশের উন্মত্ত শ্বাস প্রশ্বাস আশ্রে পড়ছে ঝিলমিলের গলার খাঁজে। বিশাল অবয়বটা পুরোটাই ছোট্টখাট্ট মেয়েটার উপর, চওড়া বুকের সমস্তটা ঝিলমিলের পেটের উপর রেখেছে। তার কোমল উড়ো দুটোকে নিজের ভারী রানের চাপে পিষে রেখেছে। 17 বছরের চিপচিপে শরীরটা সেই দানবীয় চাপের নিচে পড়ে এক ফোঁটা অক্সিজেনের জন্য হাঁসফাঁস করছে। লোকটার দাড়ির খসখসে স্পর্শ কাটা দিয়ে উঠছে ঝিলমিলের ত্বকে। মাতাল পুরুষটার এই অনাকাঙ্ক্ষিত স্পর্শ আর দানবীয় ভারে অবাস হয়ে আসতে লাগলো ঝিলমিলের সমস্ত সত্তা। বারিশ মেয়েটার গলার সংবেদনশীল ভাঁজে নিজের মুখটা রেখে ফের বিড়বিড় করল, তুমি আমায় মেরেছ। বাকরুদ্ধ হয়ে গেল ঝিলমিল। এই লোক বলে কি? ঝিলমিল মেরেছে তাকে? সে লোকটাকে ঠেলে সরানোর জন্য হাতের নরম তালু দুটো চেপে ধরল বারিশের শক্ত বুকে, কিন্তু তার এই ছোট্ট হাতের চাপে বারিশের ওই পাথরের শরীরের একটুও নাড়া দিল না। বুকের ভেতর হৃৎপিণ্ডটা ভয়ার্থতার দপদপিয়ে মাঝখানে সে অস্ফুটস্বর বলে উঠল, আমি আমি আপনাকে মেরেছি। বাড়ির সঙ্গে সঙ্গে জবাব দিল না। তার ভেতরে মানসিক ক্লান্তি আর নেশার আবেশে চোখ দুটো বুজে আসছে। সে অন্ধের মতো ঝিলমিলের হাতটা চেপে ধরে টেনে এনে বসিয়ে দিল নিজের বুকের ঠিক বাঁ পাশে। সেখানটা হৃদস্পন্দন সাধারণ কোনো হৃদস্পন্দন ছিল না। মনে হচ্ছিল ক্ষুব্ধ কোনো জন্তু মানুষটার বুকের খাঁচার ভেতর থেকে বেরিয়ে আসতে চাইছে। যুবকের ওই চওড়া বুকের পশম আর পাতলা শার্টের আড়াল টপকে সেই প্রলয়ঙ্করী তোলপাড় ধরা পড়ল ঝিলমিলের হাতের তালুতে। ভেতর থেকে আসা গম্ভীর এক করুণ আর্তনাদকে কণ্ঠনালীতে চেপে ধরে রেখে বারিশ বলে উঠল, হ্যাঁ, আমি অনেক কষ্ট পেয়েছি। ঠিক এইখানটায় ভীষণ কষ্ট হচ্ছে। বারিশের দানবীয় শরীর আর অদম্য হিংস্রতার আড়ালে লুকিয়ে থাকা করুণ কাতরতা দেখে ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে গেল রমণী। তবুও শক্ত গলায় কোনো মতো উচ্চারণ করল, আপনি আমাকে মেরেছেন, গুনে গুনে 2টো থাপ্পড় দিয়েছেন, কিন্তু মরে তো যাচ্ছি আমি, সিয়েনা। ইটস কিলিং মি ব্যাডলি। ঝিলমিল লোকটার এই বাক্যের মর্মার্থ বুঝল কিনা কে জানে। এখন পর্যন্ত সে কেবল ওই প্রকাণ্ড দেহটাকে নিজের ওপর থেকে ঠেলে সরানোর আপ্রাণ চেষ্টা করতে ব্যস্ত। প্রফেসরের চওড়া বুকের ওপর রাখা তার নরম হাত দুটো অনাবারত বেকুল হয়ে পথ খুঁজছে। অবশেষে কোনো উপায় না পেয়ে নিজের গলার খাঁজ থেকে প্রফেসরের মুখটা তোলার জন্য লোকটার মাথার চুল শক্ত হাতে আঁকড়ে টেনে ধরল সে। বারিশ নিজে থেকে ধীরে ধীরে মুখটা তুলে ঝিলমিলের দিকে তাকালো। নেশার ঘোর লেগে থাকা ঘোলাটে চোখ দুটো কেমন যেন বেসামাল থমথমে। কুল হারানো কোনো অবুঝ শিশুর ন্যায় বেকুল কাঙালপনায় লেগে আছে সেই দৃষ্টি, যেন সামনে থাকা কিশোরী তার একমাত্র আশ্রয়। সেই অতল ঘোলাটে আর একঘেয়ে দৃষ্টির মুখোমুখি হতে নিমেষেই থমকে গেল ঝিলমিল। চুল আঁকড়ে ধরে রাখা হাতটা শক্ত বাঁধন নিমেষেই শিথিল হয়ে এলো। প্রফেসরের এই উগ্র ভাঙাচোরা রূপটা অনাকাঙ্ক্ষিত এক শিওরে ওঠা কাঁপন তুলে দিল স্বপ্নদোষীর বুকের ভিতর। বেশ কিছুক্ষণ নীরবতার পর ঝিলমিল নিজের কাঁপতে থাকা গলায় খুব ধীরে মৃদু আওয়াজে বলল, সরুন। কিন্তু এবার কোনো নামগন্ধ দেখা গেল না বারিশের সরার।
তার ঘোর লাগা দৃষ্টি নেমে এলো কিশোরীর দ্রুত ওঠানামা করা বুক আর পাঁজরের উপর। হাঁসফাঁস করতে থাকা সেই বুকটার দিকে এক পলক চেয়ে পরক্ষণে আবারও সে মুখ গুজে দিল ঝিলমিলের গলার উষ্ণ খাঁজে। ডান হাতটা অবলীলায় মেয়েটার তলপেটের কাছে নিয়ে এসে টি শার্টের ভেতর ঢুকিয়ে দিল। অতঃপর তার গলায় নাক ঘষে মৃদু জোরালো গলায় বলল, কাটবো সাঁতার তোমার অথৈ নদীর জলে, সুখের ছোঁয়া দেব তোমায় নাও না বুকে টেনে। বলতে বলতে ঝিলমিলের গলায় আলতো করে কামড় বসিয়ে দিল। বিদ্যুতের ঝটকায় তড়িৎ বেগে মাতাল লোকটার হাত চেপে ধরল ঝিলমিল। উদর থেকে সেই পুরুষালী হাতখানি সরিয়ে দিল সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে। আকস্মিক এই স্পর্শ আর দানবীয় উপস্থিতিতে চোখ দুটো জলে ভরে এলো তার। ভীষণ কান্না পাচ্ছে মেয়েটার। একেই তো এই বিশালাকার ভারী শরীরের নিচে পিষে যাচ্ছে, তার উপর লোকটা শুরু করেছে এই বেপরোয়া অসভ্যতা। তবে হাত সরিয়েও খুব একটা লাভ হলো না। বারিশ আবার তার ভারী মাথা তুলে অন্ধকারের মধ্যে ঝিলমিলের দিকে তাকালো। অন্ধকারের থমথমে নীরবতায় বারিশের ঘোর লাগা দৃষ্টি এবার ঝিলমিলের ভেজা চোখের উপর থেকে ধীরে ধীরে নেমে এলো তার ঠোঁটে। ঘরের নিভু নিভু আবছা আলোতেও কিশোরীর সেই পাতলা ঠোঁট স্পষ্ট ফুটে উঠেছে। কৃত্রিমতার প্রলেপহীন তাজা গোলাপের কুড়ির ন্যায় ছোট্ট নরম সেই ঠোঁট দুটো তখন দ্রুত হাঁপানোর মতো দোলায় থরথর করে কাঁপছে। অন্ধকারেও সেই ঠোঁটের হালকা কম্পনটুকু যুবকের বোধ হয়ে থাকা চেতনাকে কেমন যেন টেনে ধরল অদম্য আকর্ষণে। ছড়াচ্ছিল এক অদ্ভুত ব্যাকুলতা। বারিশ ভুরুতে সামান্য ভাঁজ ফেলে পলকহীন চেয়ে রইল কয়েক মুহূর্ত। গলার ভেতরে শুষ্কতা মেটাতে যেন এবার শুকনো ঠোক গিলল সে। অতঃপর অত্যন্ত ধীর গতিতে নিজের মুখটা স্ত্রীর ঠোঁটের দিকে নামিয়ে আনতে লাগলো। ঝিলমিলের পুরো শরীর নিমেষেই শক্ত কাঠ হয়ে গেল। লোকটার তপ্ত মদের গন্ধে ভরা ঘন ঘন শ্বাস এসে পড়তেই তার বুকের ভেতর এক অলৌকিক ভয়ের কম্পন বয়ে গেল। শিউরে উঠল গায়ের পশম। আতঙ্কে চোখ দুটো বড় বড় হয়ে উঠল কিশোরীর। স্বামীর ঠোঁটের সামান্য উষ্ণ স্পর্শ ঠোঁট ছুতে না ছুতেই ভেতর থেকে এক অমানসিক জোর পৈশাচিকতার শক্তি জেগে উঠল ঝিলমিলের। অবশিষ্ট শক্তিটুকু জড়ো করে সে দুই হাতে বারিশের বুক ঠেলে এক ঝটকায় সরিয়ে দিল। ভারী দেহটা সে আচমকা ধাক্কা সামলাতে না পেরে সরাসরি খাট থেকে নিচে মেঝের উপর ধপাস করে পড়ে গেল। পরেই হালকা গুমড়ে ওঠা আর্তনাদ ছড়িয়ে পড়ল বারিশের গলা দিয়ে। পরক্ষণে ফ্লোরে চিত হয়ে শুয়ে চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলল সে। ঝিলমিল হাঁসফাঁস করতে করতে খাটের উপর বসল। বুকটা তার আগুনের মতো জ্বলছে। দ্রুত হাঁপাতে হাঁপাতে খাটের প্রান্ত থেকে সামান্য ঝুঁকল সে। ফ্লোরে পড়ে থাকা মাতালটার দিকে একরাশ ঘৃণা নিয়ে তাকিয়ে থেকে গলার সবটুকু বিষ ঢেলে বিড়বিড় করল, অসভ্য লোক একটা, কত বড় সাহস! কিন্তু ওপাশ থেকে কোনো সারা শব্দ এলো না। নিথর হয়ে পড়ে আছে লোকটা। কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকার পর ঝিলমিলের ক্ষোভের জায়গায় ধীরে ধীরে এসে জমা হলো ভয় আর ধোঁয়াশা। লোকটা কি মাথায় চোট পেল ভীষণ? এত শান্ত কেন? দ্বিধা নিয়ে সে খাটের আরেকটু প্রান্তে ঘেঁষে এলো। সাবধানে হাতটা নিচে বাড়িয়ে দিল বারিশের নাকের কাছে। নাক দিয়ে শ্বাস প্রশ্বাস পড়ছে কিনা একটু দেখার জন্য। তক্ষুনি বিদ্যুতের মতো বারিশের একটা হাত ঝিলমিলের বাড়িয়ে রাখা হাতটা আঁকড়ে ধরল। চোখ বন্ধ রেখে এক হ্যাচকা টানে খাটের উপর থেকে ঝিলমিলকে সোজা এনে ফেলল নিজের বুকে। আকস্মিক এই পতন আর টানে ঝিলমিল চিৎকার করে উঠল, আরে! কথা শেষ হলো না। ফ্লোরে চিত হয়ে শুয়ে থাকা অবস্থাতেই বারিশ নিজের মজবুত দুই বাহুর বাঁধনে জড়িয়ে ফেলল মেয়েটাকে। প্রকাণ্ড দুটো হাত দিয়ে লোহার শিকলের মতো ঝিলমিলকে নিজের বুকের উপর শক্ত করে চেপে রাখল। ঝিলমিল সঙ্গে সঙ্গে ব্যাকুল হয়ে ছটফট করতে লাগলো। কোনোই দিয়ে লোকটার পাঁজরে গুঁতা মেরে নিজেকে ছাড়ানোর প্রাণপণ চেষ্টা চালাতে বলল, ছাড়ুন বলছি, ছাড়ুন আমাকে। বারিশ চোখের পাতা খুলল না, শুধু স্ত্রীকে বুকের সঙ্গে আরো একটু আঁকড়ে ধরে ঘিন ঘরে গলায় বিড়বিড়িয়ে বলে উঠল, চুপ, একদম ছটফট করো না, মাথাটা ছিঁড়ে যাচ্ছে, একটু স্থির হতে দাও প্লিজ। ঝিলমিলের ঘুম ভাঙল জানালা ভেদ করে বাহিরের আলো চোখে এসে লাগায়। চোখ খুলতেই সে টের পেল এতটুকু নড়তে পারছে না। কাল রাতে এত হুটোপুটি এত চেষ্টার পরেও কিন্তু লোকটা বাঁধন থেকে 1 ইঞ্চিও সরাতে পারেনি নিজেকে।
ক্লান্তিতে আর অসহায়ত্বে মাথাটা তার বুকে রেখেই ঘুমের দেশে তলিয়ে গিয়েছিল একসময়। এখনো ঠিক সেভাবেই আটকে আছে সে। মুখের একদম কাছে বারিশের বুকের মৃদু ওঠানামা চলছে। অদ্ভুত এক উষ্ণ নিঃশ্বাস এসে গায়ে লাগছে। ঝিলমিল এক মুহূর্ত নিঃশ্বাস বন্ধ করে রইল। তারপর খুব সাবধানে নিঃশব্দে এক ইঞ্চি করে আলগোছে নিজেকে ছাড়িয়ে আলাদা করে নিল। বারিশ তখনও অঘরে ঘুমোচ্ছে। মাঝারি লম্বা চুলগুলো কপালে এসে পড়েছে, ঢেকে দিয়েছে চোখের কোণ পর্যন্ত। ঘুমন্ত মুখটায় রাতের সেই উগ্রতা বা তীব্রতার কিচ্ছু নেই। কেমন একটা অদ্ভুত অস্থিরতার ছাপ লেগে আছে। ঝিলমিলার সেখানে দাঁড়িয়ে সময় নষ্ট করল না। সোজা দ্রুত পায়ে ওয়াশরুমে ঢুকে ভেতরের দরজা বন্ধ করে দিল। বেসিন কলটা ছেড়ে ঠান্ডা জল মুখে দিতেই সে চমকে উঠল। নাকে এলো টম ফোর্ড পারফিউমের নেশা ধরানো সেই ভারী কাট ঘ্রাণটা, যা সারা রাত বারিশের গায়ে ছিল। এখন তা ঝিলমিলের নিজের গায়ে পোশাকে এমনকি ত্বক পর্যন্ত লেপ্টে আছে। সে বাহিরে এসে একটা কালো রঙের প্লাজো কুর্তি সেট বের করে নিল। হাঁটু পর্যন্ত লম্বা কুর্তিটার গায়ে সোনালি রঙের ছোট ছোট মোটিফের কাজ করা। কুর্তির সঙ্গে পরে নিল একই রঙের ঢিলে ঢালা হোয়াইট লেগ প্লাজো। তারপর গলায় আলগোছে জড়িয়ে নিল পাতলা কালো দোপাট্টা। এইগুলো বাড়ির সেদিন কলেজ থেকে ফেরার সময় কিনে দিয়েছিল, আর বলেছিল রুম থেকে বের হওয়ার সময় কোনো টি শার্ট পরে চলা যাবে না। সেটাই মেনে নিল আজ ঝিলমিল। চুলগুলো পেছনে বেঁধেই বাসা থেকে বের হয়ে গেল। সকাল সকাল অফিসে এসেই কোম্পানির অন্যতম টপ এক্সিকিউটিভ রনির ডেস্কের সামনে গিয়ে বেশ চঞ্চল ভঙ্গিতে কথা বলছে দিঘি। স্মার্ট সুদর্শন ফারহান এই অফিসে বেশ ভালো একটা স্ট্র্যাটেজিক পজিশনে আছে। দিঘি, তুমি অফিসে জয়েন করবে এটা আমার কল্পনারও বাহিরে ছিল। রনি দিঘিকে বলল। সে এতদিন ছুটিতে ছিল, ছুটি শেষ করে আজই এসেছে। আমারও, দিঘি বলল। দিঘি যেন কারোর আসার অপেক্ষা করছে, সেইভাবেই বারবার দরজার দিকে তাকাচ্ছে। কাজে কতটুকু মন দিয়েছ? ম্যাডাম কিন্তু ফাঁকি দেওয়া একদম পছন্দ করে না, আর সেখানে তো তুমি তার মেয়ে। আমাকে নিয়ে এত ভেবো না, আমি ঠিক সব সামলে নেব। দিঘির দৃষ্টি এখনো দরজায়। কাউকে আসতে দেখে রনির ডেস্কের দিকে ঝুঁকে পড়ল, বলল, চলো আজ অফিস শেষে একটা কফি ডেট হয়ে যাক। আকস্মিক এমন আচরণে ঘাবড়ে গেল খানিকটা রনি। দাঁড়িয়ে পড়ে বলল, অবশ্যই, তোমার প্রস্তাব আমি ফেরাতেই পারি না। দরজার কাছ ঠেলে ভেতরে পা রাখতে তাহসিনের চোখ পড়ল দিঘি আর রনির উপর। সাদা ফর্মাল শার্ট গায়ে, চোখ থমথমে গাম্ভীর্য। তাহসিনের পায়ের গতি এক সেকেন্ডের জন্য স্লো হয়ে যায়। তাহসিনের চোয়ালের পেশিগুলো শক্ত হয়ে ফুটে ওঠে, আবারও বসে গেল। দেখতে পাচ্ছিল রনি কেমন চোখ দিয়ে দিঘির শরীর গিলে খাচ্ছে, কিন্তু মুখে কিছুই প্রকাশ করলো না। গটগট করে হেঁটে দিঘির গা ঘেঁষে যাওয়ার সময় একবার বরফের মতো ঠান্ডা ধারালো নজর বুলিয়ে দিঘির উপর গেল। অতঃপর নিজের সহকারীর পাশে সাধারণ এক ডেস্কে এসে বসতে বসতে ঠোঁটে তাচ্ছিল্য ফুটিয়ে বিড়বিড়ালো, অল উইমেন আর দ্য সেম। থানার কাঠের টেবিলের ওপাশে বসে আছে ইন্সপেক্টর ইমন খান। হাতের সামনে রাখা মোটা ফাইলের পাতা দ্রুত কলম চালাচ্ছে। মাঝে মাঝে ল্যান্ডলাইনের রিং বাজতে রিসিভ করে কানে তুলছে। সংক্ষেপে দু একটা নির্দেশনা দিয়ে আবারও কাজে ডুব দিচ্ছে। ফাইলের দিকে মনোযোগ দিতেই নারীকণ্ঠ ভেসে এলো তার। দৃষ্টি তুলে তার চোখে ধরা দিল কুচকুচে কালো কুর্তি পরিহিতা এক রমণী। শুভ্র ফর্সা গায়ের রং, কালো কাপড়টা যেন আরো বেশি ফুটে বেরোচ্ছে। ছিপছিপে গড়ন, টিকলো নাক আর হালকা পাতলা গড়নের মাঝে রূপটা চোখ ধাঁধানো। হ্যাজেল চোখের মনি দুটোতে বেশ অস্থিরতা। জি, আপনার নাম? অফিসার ইমন মেয়েটার দিকে তাকিয়ে প্রশ্ন করল। মেয়েটি নিজের ওড়নার খুঁটিটা আঙুলে শক্ত করে পেঁচিয়ে ধরে ধীর গলায় বলল, আমার নাম জাহানারা চৌধুরী ঝিলমিল। আমি একটা অভিযোগের জন্য এসেছি। ইমন আবারও ফাইলে নজর দিয়ে সাইন করতে করতে বলল, কিসের অভিযোগ? বসুন। ঝিলমিল বসল না, একইভাবে দাঁড়িয়ে থেকে গালের দুই পাশে হাত বুলালো। মনে পড়ল কাল রাতের কথা। শুকনো ঠোঁট দুটো একবার ভিজিয়ে নিয়ে ক্ষোভ ভরা গলায় বলল, আমার স্বামী, উনি কাল রাতে আমার গায়ে হাত তুলেছে, আমাকে দুটো চড় মেরেছে, আমি কিছুই করিনি। অফিসার ইমনের কলম থেমে গেল। বিস্মিত চোখে তাকালো মেয়েটার দিকে। এই মেয়ে বিবাহিত, তাও আবার স্বামীর নির্যাতন সহ্য করছে। ইমন ভুরু কুচকে জিজ্ঞেস করল, আপনার বয়স কত?
ঝিলমিল একটু ইতস্তত করে বলল, 17। কি? ঝিলমিল তড়িঘড়ি মুখে হাত দিয়ে শুধরে নিল, না না, 18, আমার বয়স 18। ইমন এক মুহূর্ত মেয়েটার মুখের অস্থিরতা মেপে নিয়ে গম্ভীর গলায় প্রশ্ন করল, আপনার হাজবেন্ডের নাম? প্রফেসর ফাইজান বারিশ শেহরিয়ার। কিশোরীর মুখ থেকে এই ভারিক্কি নামখানা শুনতে ইমনের মুখের সব অবাক ভাব যেন এক নিমিষে ধুয়ে মুছে গেল। যেন অবাক হওয়ার মতো কিছু শোনেইনি, একদম না, এটা যেন খুবই স্বাভাবিক। তবে এটা ভেবে খারাপ লাগছে, এমন একটা ননির পুতুলকে কিভাবে একটা মানুষ মারতে পারে। পরক্ষণে আবারও সবকিছু স্বাভাবিকভাবে নিয়ে পড়ল। কলমের ক্যাপটা ডেস্কের হালকা ঠুকে ইমন একদম নিস্পৃহ গলায় বলল, তো আপনি ঠিক কি চান? ওর নামে জিডি করাবেন, নাকি সরাসরি নির্যাতনের মামলা ঠুকবেন, নাকি আমার থানায় ডেকে একটা ওয়ার্নিং দেব? স্ত্রী ও শিশু নির্যাতনের মামলা দিতে চাই। ইমন চোখ দুটো সামান্য কুঁচকে নিয়ে বলল, শিশু? আপনার না 18 বছর বয়স? ঝিলমিল চোখ নামিয়ে বলল, ইয়ে মানে সামনে 18 হবে, এখনো হয়নি, আর 18 বছরের আগে প্রত্যেকেই শিশু। সত্যি মামলা করবেন, নাকি রাগের মাথায় এসেছেন? আমি জেনে বুঝে এসেছি অফিসার, আমার কোনো ভুলই ছিল না। উনি আমার গায়ে হাত তুলেছেন। নিজের বাসায় বলেছেন? না, বলা যাবে না। বললে আমার বাবা আমাকে ফিরিয়ে নিয়ে যাবে। আমি আমার স্বামীর বাড়ি থেকে যেতে চাই না। এমন কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল মেয়েটার দিকে। এমন অদ্ভুত কেস সে জীবনে কমই দেখেছে। স্বামীর নামে কেস ঠুকতে এসেছে, আবার স্বামীর বাড়ি ছেড়ে যেতেও রাজি না। তবে প্রফেসর ফাইজান বারিশ যেখানে জড়িত, সেখানে এমন অদ্ভুত ঘটনা বোধহয় খুব একটা অস্বাভাবিক নয়। এমন ড্রয়ার খুলে একটা সাদা পাতা আর কলম এগিয়ে দিয়ে বলল, বেশ, কিন্তু মেডিকেল রিপোর্ট ছাড়া শুধু 2 জ্বরের উপর ভিত্তি করে নারী ও শিশু নির্যাতনের কড়া ধারা বসানো যাবে না। আপনি কাল রাতের পুরো ঘটনা বিস্তারিত লিখে নিচে সই করুন। তবে আগে একবার ভেবে দেখুন। ঝিলমিল মুখটা একটু কাচুমাচু করে গালটা সামান্য এগিয়ে বলল, কিছু ভাবতে পারবো না। গাল দেখুন আমার, এখনো লাল হয়ে আছে। ঝিলমিল গম্ভীর মুখে পাতায় কাল রাতের ঘটনার বিস্তারিত লিখতে শুরু করলো। এদিকে এমন কোনো কথা না বাড়িয়ে কাঠের টেবিলের উপরে রাখা ল্যান্ডলাইনের রিসিভারটা তুলে নিল। পরিচিত একটা নাম্বারে স্পিড ডায়াল করে কানে ফোনটা ঠেকালো সে। ফ্লোরে অবচেতন অবস্থায় এখনো পড়ে আছে বারিশ। হঠাৎ বেডের একপাশে রাখা মোবাইল ফোনটা উচ্চ শব্দে বেজে উঠল। 1 বার, 2 বার, 3 বার। টানা কয়েকবার রিং হওয়ার পর বারিশের চোখের পাতা দুটো ধীরে ধীরে কেঁপে উঠল। চেতনা ফিরতে কপালের রগ দুটো হালকা চাবুক মারার মতো ব্যথায় টনটন করলো। সে চোখ না মেলে অতি কষ্টে হাত বাড়িয়ে ফোনটা কাছে এনে কলটা রিসিভ করলো। ভারী গলায় বলল, হ্যালো, প্রফেসর ফাইজান বারিশ। আমি মডেল থানা থেকে ইন্সপেক্টর ইমন বলছি। আপনার অর্ধাঙ্গিনীর পক্ষ থেকে আপনার বিরুদ্ধে শিশু ও স্ত্রী নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। আপনি নিজ থেকে থানায় আসবেন, নাকি ফোর্স পাঠাবো? কথাটা কানে পৌঁছাতেই বারিশের বন্ধ চোখ দুটো নিমেষে খুলে গেল। চোখের ভেতর অবচেতন ভাবটা মুহূর্তে হাওয়া হয়ে গিয়ে সেখানে জায়গা করে নিল তীব্র বিস্ময় আর চরম বিরক্তি। সে ধরফর করে ফ্লোর থেকে উঠে চারপাশে নজর বুলিয়ে দেখল। বিশাল রুমটা সম্পূর্ণ ফাঁকা, কোথাও ঝিলমিলের অস্তিত্ব নেই। কথা না বাড়িয়ে বারিশ কল কেটে দিল। হাতের মোবাইল ফোনটা বিছানার উপর ছুঁড়ে ফেলে কপালে হাত দিয়ে বিড়বিড় করে উঠল, হোয়াট দ্য হেল, এই মেয়ে আমাকে পাগল করে দেবে। হাই গাইস, পড়ার মধ্যে অনেক ভুল থাকে, দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। বাবাই।